নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে অনেক দিন বাদে ঘটনা শেয়ার করলেন রত্না চক্রবর্তী। তোমরা অনেকবার ওনার ঘটনা শুনতে চাইছিলে যে কেন ওনার ঘটনা আসছে না। ওনার ঘটনাও আসবেও। এর পরের এপিসোডও ওনার ঘটনা তোমরা পাবে। কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায়। লিখছেন, ভূত প্রেত আমি নিজে চোখে কখনো দেখিনি, কিছু অনুভব করেছি কখনো কখনো, যেটাকে ঠিক স্বাভাবিক বলা যায় না, যুক্তি তর্কের বাইরে, এর বেশি কিছু নয়। তবে অনেক রকম গল্প শুনেছি এই সম্পর্কে, জানতে বা খোঁজ খবর করতে আমার খুব ভালো লাগে। আমি যে এত ভূতের গল্প বা অলৌকিক গল্প লিখি, তার কারণ আমি প্রত্যেককে বলে রাখি যে তোদের যদি এমন ঘটনা জানা থাকে তাহলে আমাকে যেন একটু বলিস। একবার একজন বলেছিলেন, আচ্ছা আপনার চেনা জানাকে সবাই ভগবান আর ভূত দেখে? না, আমাকে দেবে কেন? সব বন্ধুবান্ধব চেনা জানা যারা এরকম ব্যাপারে শুনতে বা বলতে ভালোবাসেন, তাদের কাছ থেকে আমি সংগ্রহ করি। তা আমি একবার সুচিত্রা বলে একজনের কাছে ঘটনা শুনেছিলাম। তার পরিচিত এক কাকিমার কথা। সেই কাকিমার একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে ছিল, পড়াশুনো করত, খুব ভালো লেখাপড়ায়। তবে দিনরাত পড়া নিয়েই থাকতো, খেলাধুলো এসব বেশি পারত না। বেশি বন্ধু বান্ধবও ছিল না, নরম মনের ভীতু স্বভাবের ছেলে। খুব বিড়াল ভালোবাসত। বাড়িতে এক গাদা বিড়াল ছিল। বাড়ির বাইরেও বিড়ালদের খুব আদর করত, খেতে দিত। তা ছেলেটি একটা মেয়েকে খুব ভালোবাসত। হঠাৎ ছেলেটির সেতি হয়। আগে বোধহয় পিঠের দিকে হয়েছিল, প্রথমে ঠিক বুঝতে পারেনি। তারপর গালে প্রথম দিকে ছুলি ভেবেছিল, ঠোঁটের চারপাশে হতে হতে আস্তে আস্তে ছড়িয়ে যায়। প্রচুর ডাক্তার দেখিয়েছিলেন, চিকিৎসা করিয়েছেন, কিন্তু সারেনি। আর সারেনি তার কারণ বোধহয় ছেলেটা এটা নিয়ে ভীষণ বিব্রত থাকতো আর খুব কষ্ট পেত। কোনো রোগ নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে সেটা আরও বেড়ে যায়। অনেকে বোঝানোর চেষ্টা করেছে এটা কোনো খারাপ রোগ নয়, ছোঁয়াচে নয়, চামড়ার এক প্রকার দাগ। হাজার বই পড়িয়ে শোনানো হয়েছে, কিন্তু সে বেচারা বোঝেনি। সবচেয়ে বড় দুঃখের কথা, যে মেয়েটির সাথে ওর সম্পর্ক ছিল তার সাথে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়। পরে মেয়েটার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। সেটি হবার কিছুদিন পর থেকে সে আর মিশত না, ফোন ধরতো না। শেষে ছেলেটা অন্য নাম্বার থেকে ফোন করতো। ভুল করে মেয়েটা ফোন ধরে ফেলতো বলে ফোন নাম্বারটাই বদলে ফেলল। ছেলেটা পাগলের মতো ভালোবাসতো তাকে। মেয়েটার সাথে ছাড়াছাড়ি হয়ে যাবার পর ছেলেটা ক্রমাগত মনমরা হচ্ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিল, স্মৃতিটাও দ্রুত বেড়ে যাচ্ছিল। বাড়ি থেকে বাইরে বেরোতো না। তারপর মেয়েটার বিয়ে হয়ে যায় একদিন। যাবার পরে হঠাৎ একদিন ছেলেটি আত্মহত্যা করে বসে। বোধহয় নিজের মনের সঙ্গে অনেক দিন যুদ্ধ করেছিল। মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পরে দিন 20 বাদে মেয়েটা কোথায় বেড়াতে গেল বরের সঙ্গে, তারপরে সেই কাজটা করে। যখন আত্মহত্যা করে মা আশেপাশে কোথায় একটা গিয়েছিল, বাড়ি ছিল না। আমার খুব খারাপ লেগেছিল যে মা এত ভালোবাসে, বাবা নেই, এত কষ্ট করে মানুষ করেছে, এখন বুড়ো বয়সে তাকে একা ফেলে চলে যাওয়া, তাও একটা মেয়ের জন্য। মার চেয়ে 3 বছরে চেনা মেয়েটা এত বড় হয়ে গেল। আর সে তো ছোঁয়াচে নয়। এমন তো নয় যে পৃথিবীতে আর কারোর স্মৃতি হয়নি। রাস্তাঘাটে কত মানুষকে তো দেখা যায়, স্মৃতি হয়েছে। সব থেকে বড় কথা হলো নিজেকে ছোট মনে না করা। যদি এটা সে উপলব্ধি না করে এরকম ঘটনা ঘটায় একটা লেখাপড়া জানার ছেলে হয়ে, আর কিছু বলার নেই। যাক, এ তো গেল ব্যক্তিগত মতামত। একদম ভেঙে গিয়েছিলেন ছেলেটির মা, খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মেয়ে অনেক দিন নিয়ে গিয়ে তার কাছে রেখেছিল। প্রথম দিকে তো দিন 20 এসেছিল ভাই চলে যাবার কথায়। শোক সংসারে এলে বাসা বেঁধে ফেলে, কিন্তু সংসার ফেলে, শ্বশুর বাড়ি ফেলে সেই বা কতদিন মার কাছে বসে থাকবে। মাকে নিয়ে তাই চলে গেছিল। কিন্তু ভদ্রমহিলা সেখানে গিয়েও টিকতে পারলেন না। বাড়ি ঘর, তার ছেলের সংসার, স্মৃতি, সেখানেই তিনি ফিরে আসতে চাইলেন। তাই একসময় সেখানেই ফিরে এলেন। মেয়েটা মাসে একবার আসতই, সকাল সন্ধ্যা ফোন করত। তার শ্বশুরও খুব অসুস্থ, ফেলে আসা যায় না। ভদ্রমহিলার চেহারা বদলে গেছিল, একদম অন্যরকম।
যারা আগে দেখেছে তারা চিনতে পারতো না, কিন্তু তাও বেঁচেছিলেন ওই যেমনভাবে বাঁচতে হয় আর কি। প্রত্যেক দিন বেঁচে থাকার মধ্যে যে কষ্ট, সেই কষ্ট পাওয়ার মধ্যে তিনি বেঁচেছিলেন। তারপর থেকে তাকে দেখা যেত সব সময় বাড়িতে বিড়ালদের খেতে দিতেন। একটা বিড়াল বাচ্চা না বেশ বড়, তাকে তিনি সব সময় ঘরের মধ্যে রাখতেন। তার ঘরের মধ্যে ভদ্রমহিলার পাশেই বিড়ালটি থাকতো। বাইরে বড় একটা বিড়ালটা বের হতো না, আর অন্য বিড়ালগুলো আসলে তারা খেয়ে দিয়ে চলে যেত। আমার যে বান্ধবী গল্পটা করছে সে আবার ভীষণ বিড়াল কুকুর ভক্ত। সব পাড়া কুকুরদের বিস্কুট দেয়, বিড়ালদেরও দেয়। আমার বান্ধবী বলছে পাড়ায় কিন্তু আগে কখনো ওই বিড়ালটাকে দেখিনি। বিড়ালটা তো পথে বেরোতোই না, আবার কেউ বাড়ি গেলে তাকে চট করে দেখতে পেত না। খাটের তলায় বা ট্রাঙ্কের পেছনে বা আলমারির তলায় চুপ করে বসে থাকতো। বেশ বড় সাইজের বিড়াল, কিন্তু ডাকতো না। আমার যে বান্ধবী গল্পটি বলেছে সে ওদের বাড়ি প্রায় যেত। মহিলা একা থাকেন, তার সাথে কথা বলতে যেত। কোনো নিরামিষ তরকারি রান্না করলে দিয়ে আসতো। বিধবা ভদ্রমহিলা একা থাকেন সেইভাবে, কিন্তু ভদ্রমহিলা রান্না করতেন রোজই। আর উনি একটা না একটা মাছ রান্না করতেন। সবচেয়ে বড় কথা, উনি তো বিধবা মানুষ, মাছ খেতেন না, কিন্তু রান্না করতেন বিড়ালের জন্য। আমার যে বান্ধবী সেও বিড়ালের জন্য বাজার থেকে কাঁটা, তেল যা পারতো নিয়ে আসতো। সে আবার একটু রান্না করে ও দিত বিড়ালদের জন্য। কিন্তু বেছে বেছে একটা ট্যাংরা মাছ কি একটা পার্শে মাছ পিস বা কাটা পোনার একটা ভালো পিস বিড়ালকে রেঁধে দেওয়া, এটা একটু অদ্ভুত ব্যাপার, তাই না? আর উনি খুব বড় লোকের ঘরের বউ ছিলেন না, তবে মধ্যবিত্ত অবস্থা। ওনার সারা জীবন খাওয়া পড়ার মতো চলে গেছে। তাছাড়া মেয়ে দেখাশোনা করতো। তবে কি বুড়ো বয়সে রোগের কথা কেউ বলতে পারে? বিছানায় পড়ে থাকলে একটা কাজের লোক বা আয়া রাখতে গেলেও তো খরচা। সেখানে বিড়ালকে এত দামি দামি মাছ এনে খাওয়ানো একটু অদ্ভুত তো বটেই। তবে বলা যেতে পারে ছেলে মারা যাবার পর শোকে তার মাথাটাও কিছুটা খারাপ হয়েছিল। বাইরে তার অন্যরকম প্রকাশ হয়তো ছিল না, ছেলে ভেবেই হয়তো খাওয়াতেন। আমার বান্ধবী বলেছিল বিড়ালটা ভারী অদ্ভুত, কালো বিড়াল। আর যেখানে সেখানে ছেলেটির স্মৃতি দাগ ছিল না, সেখানে সেখানে সাদা দাগ, পিঠের কাছে একটা মাছের মতো দাগ হয়েছিল। ঠিক সেখান থেকে মাছের মতো সাদা দাগ ঠোঁটের চারপাশে, কানের নিচে, ঘাড়ে, যেখানে যেখানে ছেলেটার দাগ ছিল সেখানে সেখানে বিড়ালটারও দাগ। আমার বান্ধবীর একটু অবাক লেগেছিল। এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু ছেলেটির মা তো আর তা বিশ্বাস করতো না। ছেলেটির মা তাকে প্রতিদিন বসে খাওয়াতো। এবার কথা ছড়ায় লোকে বলতো একটু মাথা খারাপ হয়ে গেছে। লক্ষণ দেখা দেয়নি, শুধুই একটা ব্যাপার ছাড়া, বিড়ালকে খেতে দিতেন ছেলের জন্য যে থালা ছিল সেই থালাতেই, সেই আসন পেতে যে আসনে ছেলে বসে খেত। ঘরের দরজা তখন বন্ধ করে দিতেন খাবার সময়। ওনার বাড়ির একটা জামা কাপড় কাচার লোক ছিল, রোজ দুপুরে এসে সে চাদর, জামা কাপড় যা যা দরকার কেচে দিত। ভদ্রমহিলা নিজে কাচতে পারতেন না, হাঁপ ধরে যেত, তাই মেয়েই এই ব্যবস্থা করে দিয়েছে। তার মুখ থেকে পাড়া প্রতিবেশী এইসব খবর জানতে পেরেছিল। কিছু লোকের স্বভাব থাকে না খবর খুঁচিয়ে বার করা, এমন দু একজন মহিলা বলেছিলেন, তা হ্যাঁ গো, ওকে স্টিলের থালায় দাও কেন খেতে? ভদ্রমহিলা বলেছিলেন যে খাবার ছিল সে তো চলে গেছে, তাই তার থালায় ওকে খেতে দিই, সে তো বিড়াল ভালোবাসত। পাড়ার কয়েকজন বলেছিল, বিড়ালটাকে কোথা থেকে এনেছো? মেয়ের বাড়ি থেকে, আগে তো দেখিনি। দিন রাত তোমার কাছে থাকে, বাড়ি থেকে বেরোয় না, এমন বিড়াল তো বাপু দেখা যায় না। বেশ শান্ত স্বভাবের, তাই না? মহিলা বলতেন, পাড়ায় কতগুলো কুকুর বেড়ে গেছে, ভীতু বলে বাড়ি থেকেই থাকে, ও বেরোয় না। আগেও ছিল, ছোট ছিল তো তোমরা দেখোনি। কিন্তু পাড়ার প্রত্যেকটা লোক এবং আমার বান্ধবী বলছে বিড়ালটাকে তারা আগে কেউ কখনো দেখেনি, কারণ যে ওর যে বৈশিষ্ট্যগুলো আছে চেহারায় তা লোকের মনেই থাকবে। আমার বান্ধবী বলছে ভদ্রমহিলা কিন্তু একবারও বলেননি যে বিড়ালটি তার ছেলে বা ছেলের মতন। উনি বিড়ালকে বিড়ালই বলতেন, কিন্তু ওই স্বভাবটার জন্য বান্ধবীর মনে হয়েছিল যে ভদ্রমহিলার মাথার কোনো দোষ নেই। যদি মাথা খারাপ হয়ে যেত তাহলে তাকে বলতে বিড়ালটাই আমার ছেলে, তা কিন্তু তিনি কখনো বলেননি। তবে শুধু এই জন্যই তো আর বলা যায় না, ছেলেটার মধ্যে কতগুলো ব্যাপার ছিল। সে যেমন মাছ খেতে ভালোবাসতো, তেমন দুধ একদম খেত না, দুধ খেলে তার গ্যাস হতো। মিষ্টিও খেতে ভালোবাসতো না, বিড়ালটি কোনো মতে মিষ্টি খেত না।
একবার আমার বান্ধবী প্রসাদের ছানা সন্দেশ নিয়ে গেছিল ওদের বাড়ির মন্দিরের থেকে। ভদ্রমহিলার হাতে দিয়ে একটা মিষ্টি পড়ে যায় মাটিতে। বিড়ালটার সামনে, বিড়ালটা সেখানে দেখে, শোকে উঠে চলে যায়। বিড়ালটা আমার বান্ধবীর সামনে শুধু বের হতো, এও একটা অদ্ভুত কথা। অবশ্য শুনেছি যারা জীবজন্তু ভালোবাসে, জীবজন্তু নাকি সেটা বুঝতে পারে। আমার বান্ধবীর বিড়াল কুকুর প্রীতি ছিল বলেই হয়তো আমার বান্ধবীর বিড়ালটা বের হতো। আর ছেলেটির সাথে আমার বান্ধবীর বেশ ভালো ভাব ছিল। অন্য লোকের সাথে বেশি কথা না বললেও আমার বান্ধবীর সাথে খুব কথা বলতো। ও ভীষণ ভালো ছবি আঁকতো। সে ছবির বিষয়ে, রঙের বিষয়ে কথা বলতো। ইউটিউব দেখে যে কত রকমের ছবি আঁকার টেকনিক শিখেছে সেই সব গল্প করত। মোটমাট আমার বান্ধবীকে বেশ ভালোবাসতো। অন্য খুব একটা লোকের সঙ্গে মিশতো না। বিড়ালটা কোনো মতে দুধ খায় না। কাঁচার মেয়েটার সব ব্যাপারেই বড্ড কৌতূহল আর ভীষণ লাগান ভাগান করা স্বভাব। আমার বান্ধবীর বাড়ি কাজ করতো, বান্ধবী ছাড়িয়ে দিয়েছিল এই কথা চালাচালি করা স্বভাবের জন্য। সে একবার কি ষষ্ঠী উপলক্ষে এক বাটি দুধ এনে দিয়ে বলেছিল, আর ষষ্ঠী পুজো করছি, তোমার বিড়ালটা বড় ভালো মা। শুধু ওর দিকে তাকিয়েছিলেন। বউটা বিড়ালের দিকে বাটিটা এগিয়ে দিল। বিড়াল তো খেলো না, উল্টে খাটের তলায় চলে গেল। বাটিটা সেখানে এগিয়ে দিতে হাত দিয়ে উল্টে বাটিটা ফেলে দিল। কোনো মতে মুখ দিয়ে ডাক বার করেনি, একটা গড়গড় শব্দ করে, যেটা বিড়ালরা কখনোই করে না। বিড়ালটা দুধ খায় না, ভারী অবাক। সে তো পরীক্ষা করার জন্যই বলেছিল। ওই বিড়ালটার মধ্যেই তার ছেলের আত্মা এসে ঢুকেছে নাকি। মহিলা নাকি বিড়ালটার সাথে বিড়বিড় করে কথা বলে। আর আমার বান্ধবী নিজে যেটা দেখেছে, বিড়ালটি দিব্যি মানুষের মতো তরি তরকারি খেত। যেহেতু আমার বান্ধবী অনেক কিছু নিয়ে যায় প্রায় দিন ওনার বাড়ি, তাই আমার বান্ধবী এঁচড়ের তরকারি অনেক কিছু রান্না করে তাকে দিতেন। তেল ঝাল গরম মশলা দেওয়া রান্না তিনি খেতে খুব ভালোবাসতেন। আমার বান্ধবীর সামনে যখন বিড়ালটিকে খেতে দিয়েছে, তখন বিড়ালটি প্রথমে কিছুতেই খেতে আসছিল না। তারপর আমার বান্ধবী যখন বাড়ি চলে আসছে, তখন বিড়ালটি খেতে এলো। আমার বান্ধবী দরজার গোড়ায় দাঁড়িয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা বলছে। তখন দেখলো বিড়ালটি খাচ্ছে চেটে চেটে এঁচড়ের তরকারি। খাবার ভঙ্গিটাও ভারী অদ্ভুত। এতগুলো ব্যাপার মিলে যাওয়া সত্যি কি কাকতালীয়? বলতে পারেননি আমার বন্ধু। এছাড়া বিড়ালটি একদিনও ডাকেনি। বোবা ছিল কিনা কে জানি। ভদ্রমহিলা অবশ্য খুব বেশি দিন বাঁচেননি। বছর দেড়েকের মাথায় ঘুমন্ত অবস্থায় স্ট্রোক হয়ে মারা যান। মেয়ে এসেছিল সেদিন বাড়িতে, তাই রক্ষে, না হলে এক গায়ে মরে পড়ে থাকতেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত কথা, যেটা বিড়ালটাকে আর কেউ কোথাও কখনো দেখেনি। পাড়ার লোকেদের তো ভীষণ কৌতূহল। তারা আতি পাতি করে বিড়ালটাকে খুঁজেছিল, কোথাও বিড়ালটাকে দেখতে পায়নি। বিড়ালটাকে খোঁজাখুঁজি করতে এসে আরও একটা অদ্ভুত কথা মেয়েটা বলল। মেয়েটা মাসে একদিন করে এসে মার কাছে থাকতো, সকালেই চলে যেত। অসুস্থ শ্বশুর। মেয়েটা বলেছে সে বাড়িতে কোনো দিন বিড়ালটিকে দেখেনি। সে যখনই এসছে কখনো কোনো বিড়াল দেখতে পায়নি। এ তো অদ্ভুত কথা। বিড়ালটা যেত তখন কোথায়? এত আদরের বিড়াল, তাকে খাইয়ে না দিলে সে নাকি খায় না। মহিলার মেয়ে বলে কি এ কখনো হয়? বাড়িও যে খুব পেল্লাই তা তো নয়, দুখানা ঘর। বিড়ালটা যদি লুকিয়েই থাকবে তা লুকোবে কোথায়? ব্যাপারটা এত রহস্যজনক যে আমার বন্ধু আমায় গল্প করেছিলেন। আমি তো এসব লিখতে ভালোবাসি। আমি আবার একটু খুঁটিয়ে খুঁটিয়ে জেনে ঘটনাটা লিখলাম। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। এই ব্যাপারটা আমাকে খুব দুঃখের লেগেছিল আর আমাকে খুব ভাবিয়েছিল। ব্যাপারটায় যত না ভয় পেয়েছি, তার থেকে বেশি অদ্ভুত মনে হয়েছিল। সত্যি কি ছেলেটা ছিল? মা চলে যেতেই সে চলে গেল, নাকি সেও অন্য কোথাও চলে গেল? পাড়ার লোক তাকে দেখতে পায়নি কেন? দিদি দেখতে পায়নি কেন? কে জানে। এই রহস্যের সমাধান আজ অবধি কেউ কখনো করে উঠতে পারেনি। ঘটনাটা শেয়ার করছি। এই ঘটনাটাও কিন্তু শ্রীমতী রত্না চক্রবর্তী পাঠিয়েছেন। ঘটনাটা ভেবেছিলাম আগামী পর্বে নিয়ে আসবো, কিন্তু তোমরা যেহেতু অনেক দিন ধরে বলছো কেন শান্তনু চক্রবর্তীর ঘটনা আসছে না, কেন রত্না চক্রবর্তীর ঘটনা আসছে না, তো ঘটনা যখন পেলামই, তবে সামনের সপ্তাহে কেন আজকেই শোনাই। বলছেন উনি একটা কথা আমাকে বলেছেন। যারা ভাবেন যে, অনেকে তো বলেন যে কি করে উনি এত ঘটনা পান বা এত ভূত উনি কি করে দেখেন, তো উনি নিজে দেখেননি। নিজে দেখা ওনার ঘটনা খুবই কম।
উনি ম্যাক্সিমাম ঘটনা শুনেছেন। আর এখানে একটা ওনার জীবনের একটি বিষয়, উনি প্রথম জীবনে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে খুব ভালোবাসতেন। কখনো বই নিয়ে আসতেন, কখনো বসে পড়তেন। তো লাইব্রেরি যেতে যেতে যা হয়, লাইব্রেরিতে দু একজন বন্ধুও হয়ে গেছিল। সেরকমই ওনার এক বন্ধু ছিল সুপ্রিয়াদি। তার সঙ্গে বসে বই পড়া, কোন বইটা পড়বো আলোচনা করা, একে অপরের সঙ্গে বই বদল করা, এইসব ওনারা করতেন। তো পরবর্তীকালে একটু চোখের সমস্যা হওয়ায়, চশমার পাওয়ার বাড়ায় বই পড়তে একটু সমস্যা হচ্ছিল ওনার। তারপরে ইউটিউবে অডিও স্টোরি শোনায় এখন ওনার, বলছেন অনেক সে গল্পে বই পড়ার স্বাদটা এখন মেটায়, কেন চোখের দেখার একটু প্রবলেম হয়। তবে সুপ্রিয়া দেবী যিনি ওনার সঙ্গে পড়তেন, তিনি কিন্তু আজও লাইব্রেরি গিয়ে বই পড়ার স্বভাবটা বজায় রেখেছেন। এটা ছিল ওনার সুপ্রিয়া দেবীর সঙ্গে কিভাবে আলাপ, সেই প্রসঙ্গ। এবার চলে যাচ্ছে ঘটনায়। লিখছেন, সুপ্রিয়া বরাবরই গল্পের বই পড়তে ভালোবাসে। অনেক দূর লেখাপড়া করেছে এমন না, বিএ ফাইনাল পরীক্ষাটাও দেওয়া হয়নি, তার আগেই বিয়ে হয়েছে। কিন্তু বইয়ের নেশাটা তার বরাবরের। সংসারের চাপে খুব একটা অন্য কিছু করে উঠতে পারেনি। তবুও এর বাড়ি ওর বাড়ি থেকে চেয়ে উল্টো রথ, নবকল্লোল, প্রসাদ যখন যা পেত গোগ্রাসে পড়ত। সারাদিনের প্রচুর পরিশ্রম, কিন্তু অত খাটুনির পরও রাত জেগে বই পড়ত। সিনেমার বা বই দেখার প্রতি অত ঝোঁক ছিল না, গল্প পড়ার ঝোঁক। গল্প পাগল তিনি। এতদিনে একটু সময় হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, সব সংসারের হাল ধরেছে। তারা তাদের মতন করে সংসার করছে। সুপ্রিয়া সকালে তাড়াহুড়ো সময় তাদের সাহায্য করেন, বিকালে নাতি নাতনিকে একটু পার্কে ঘুরিয়ে আনেন। কিন্তু সন্ধ্যেটা এখন তার অবসর। নাতি নাতনিকে তার মায়েরা পড়তে বসায়। এই অবসরটা তিনি এখন পেয়েছেন। বাড়িতে বড় বেশি জায়গা নেই, 2.5খানা ঘর, তার মধ্যেই সংসার। নিরিবিলিতে এক মনে যে বই পড়বেন সেটা তার হয় না। পাড়ার মোড়ে লাইব্রেরি আছে, অনেক দিনের। সুপ্রিয়া চেনা জানা, মানে তার এক বন্ধুর দিদি ওখানকার লাইব্রেরিয়ান। ওই লাইব্রেরির মেম্বার হয়ে গেছে সুপ্রিয়া দেবী। খুব আনন্দ, এক সাগর বই তার সামনে, যেটা খুশি সেটা পড়ছে। তাই তিনি প্রতিদিন সন্ধেবেলায় বেরিয়ে যান, লাইব্রেরিতে বসেই বই পড়েন অনেক রাত অবধি। তারপরে 8টা অবধি লাইব্রেরি খোলা থাকে। আস্তে আস্তে তারপরে লাইব্রেরিয়ান গুছিয়ে গাছিয়ে লাইব্রেরি বন্ধ করে। লাইব্রেরিয়ান গৌরীদি অবশ্য সঙ্গে বই বেছে পাঠিয়েও দেন, কিন্তু ঘরে শান্তি করে যে পড়ার অসুবিধা। ঠিক 6টা পৌনে 6টায় গিয়ে কোণের দিকে একটা টেবিলে গিয়ে বসেন, ডুবে যান তার স্বপ্নের গল্পের জগতে। প্রায় সব দিনই সুপ্রিয়া সবার শেষে ওঠে টেবিল ছেড়ে। গৌরীদি আর তিনি একদম শেষে বেরিয়ে আসেন। একদিন এত অন্যমনস্ক হয়ে যান, গৌরীদিকে ডেকে তাকে তুলতে হয়। একটা ছেলে এখানে থাকে, সারা বছর ঝাড়া মোছা, ক্লাব ঘর পরিষ্কার সব কিছু করে। তার হাতেই চাবি দিয়ে গৌরীদি চলে যান। সেদিন গল্পের জগতে ঢুকে গেছেন সুপ্রিয়া দেবী বুদ্ধদেব গুহর হাত ধরে। জঙ্গলের গভীরে রহস্যময় প্রকৃতিতে মানুষ ভ্রমণ করছেন তখন গৌরীদি। তখন তার চেয়ার থেকে হাঁক দিলেন, ও সুপ্রিয়া, কত রাত হলো খেয়াল আছে? আজ যে অনেক দেরি হয়ে গেল, 8:30 বেজে গেছে, 15টা হতে চললো। এই বাবলুটা আবার কোথায় গেল কে জানি, একটু আসছি বলে বের হয়ে গেল, রুটি কিনতে গেছে বোধহয়। চাবিটা ওকে দিয়ে যাব। লজ্জা পেয়ে গেলেন সুপ্রিয়া। তিনি যদি এতক্ষণ না থাকেন তবে গৌরীদি আর একটু আগে বের হতে পারতেন, কারণ রিডিং রুমে বড় একটা কেউ বসে পড়ে না। সন্ধ্যেবেলা লোকজন আসে যায়, বই নিয়ে চলে যায়। 1-2জন বয়স্ক মানুষ হয়তো একটু পেপার নিয়ে নাড়াচাড়া করে, কোণের দিকে বসে, তারপর তারাও চলে যান। একমাত্র সুপ্রিয়াই এতক্ষণ ধরে থাকে। সুপ্রিয়া শশব্যস্ত সমস্ত কিছু গুছিয়ে নিল, তারপর ব্যাগ কাঁধে করে বললেন, ইস, বড্ড দেরি হয়ে গেল। আপনি যে কেন ডাকেন না? গৌরদিদি খাতাপত্রগুলো, কার্ডগুলো, চাঁদার বিল বই তুলে রাখতে রাখতে বলল, তা একটু বই পড়তে ভালোবাসো তো বই নয়? আজকাল তো মোবাইল হয়ে বই পড়া ঘুচে গেছে। কটা লোক লাইব্রেরিতে আসে বলো তো? আগের মতো লাইব্রেরির ভিড়, কার্ড নেওয়া, হুড়োহুড়ি আর এখন কেউ দেখতে পাও? একটু প্রৌঢ় বয়সের মানুষরা যারা সারা জীবন বই পড়েছে তারা, স্টুডেন্টরা যারা রেফারেন্স বই নিতে আসে, আর যারা চাকরির জন্য পরীক্ষা দেবে বই খুঁজছে। এছাড়া সাধারণ গড়পড়তা মানুষের হাতে মোবাইল ছাড়া উপায় নেই।
পড়তে হলে তারা মোবাইলে পড়ে, হাতে বই নিয়ে পড়া আর যুগ চলে যাচ্ছে। আর আমারই বা তারা কি এত বাড়ি যাবার? নেহাত চেহারে বেশিক্ষণ বসে থাকলে কোমর হাঁটু টন টন করে। এই তো বেশ আছি, বাড়ি গেলেই আবার কাজের মধ্যে। ওরা বাইরে এসে দাঁড়ালো। দেখলেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সুপ্রিয়ার মনে পড়লো যে ছাতাটা তিনি ভুল করে চেয়ারে ফেলে এসেছেন। তিনি বললেন, দিদি দাঁড়ান, একটু বাদে তালা দেবেন, আমি ছাতাটা গিয়ে নিয়ে আসি, ফেলে এসছি। গৌর দিদি দেখলেন বাবলু আসছে, বললেন, হ্যাঁ যাও, যাবার সময় কালকে দৈনিক পুজোর ফুল নিয়ে যাবেন বলে হাতে খুচরো টাকা ছিল সুপ্রিয়ার। সুপ্রিয়া ঘরে ঢুকে ছাতা নিয়ে ফিরে আসার সময় চমকে উঠলেন। একদম কোণের চেয়ারে একজন খাকি শার্ট পরা ভদ্রলোক পিছন ফিরে বসে কিছু একটা পড়ছেন। ভদ্রলোক কখন এলেন সুপ্রিয়া তা জানেন না। সে তন্ময় হয়ে বই পড়ে, আর গৌরীদি তাকে ডেকে না দিলে তার বোধহয় বাড়ি যাওয়াই হয় না, এরকম অবস্থা। তাহলে গৌরীদি তো তাকে না দেখি তালা দিচ্ছিলেন। সুপ্রিয়া অপ্রস্তুত হয়ে গেলেন। ভদ্রলোক তার থেকেও বেশি মগ্ন হয়ে বই পড়ছেন। চেয়ারে শব্দ হতেও পেছন ফিরে তাকালেন না। এক্ষুনি গৌরীদিকে বলতে হবে। সুপ্রিয়া ফিরে আসবে বলে পেছনে ফিরছে, ঠিক এমন সময় তার হাত থেকে একটা 5 টাকার কয়েন পড়ে গেল। কয়েনটা গড়াতে গড়াতে সামনের দিকে এগিয়ে চেয়ারের পায়ায় গিয়ে আটকে গেল। সুপ্রিয়া নিচু হয়ে কয়েনটা তুলতে যাবেন, চমকে উঠলেন। ভদ্রলোক সামনে বসে আছেন, সে তো দেখতে পাচ্ছেন, কিন্তু চেয়ারের তলায় কারুর পা নেই। চেয়ারগুলো খুবই সরু সরু, পা মুড়ে বসার তো উপায়ও নেই। আবার ঘাড় তুলে দেখলেন ভদ্রলোক বেশ স্বাস্থ্যবান, স্ট্যাচুর মতো বসে আছেন। সুপ্রিয়ার মনে হলো একটা হালকা কুয়াশা যেন ওই জায়গাটাকে ঘিরে আছে। দেওয়াল ঘুরে টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আবার দেখলেন তার পা নেই। মাথার ওপর যে আলোটা জ্বলছে তাতে কোনো ছায়া নেই ভদ্রলোকের। এতক্ষণ সুপ্রিয়ার ঘটনাটার অস্বাভাবিকতার উপলব্ধি হলো। কেউ থাকলে কি গৌরীদি তালা দিতেন? বড় আলো, তারা তো সব বন্ধ করে দিয়েছেন। উপর থেকে ঝোলানো একমাত্র ওই হলদেদে আলোটাই জ্বলছে। ওটা সারা রাত নাকি জ্বলে? ওই আলোয় কেউ পড়তে পারে নাকি? আতঙ্কে অস্ফুট আর্তনাদ করে হুড়মুড় করে সুপ্রিয়া বেরিয়ে এসে গৌরীদির কাছে স্থলিত গলায় বললেন, গৌরীদি, ও ঘরে লোক। গৌরীদি চমকে উঠলেন, প্রায় ফিসফিস করে বললেন, অনেক দিন বাদে অনাদিবাবু আবার। বাবলু এসে গেছে। গৌরীদি চাপা গলায় ওর হাত ধরে বললেন, চুপ, কিছু বলো না, পরে বলছি। গৌরীদি দরজায় তালা দিয়ে দিলেন, একবারও ভেতরে ঢুকে দেখলেন না। তারপর বাবলুর হাতে চাবি দিয়ে বললেন, সারাদিন টই টই করে বেড়াস, বৃষ্টি পড়ছে, যা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, আমরা যাচ্ছি। আর সব দেখে নিয়েছি, তোর আর এদিকে দেখার কোনো দরকার নেই। বাবলু একগাল হেসে বলল, হ্যাঁ, আজ খুব ঘুম পাচ্ছে। এই বলে বাবলু দরজা দিয়ে এলো। ওনারা বেরিয়ে এলেন। বাইরে এসে তখনও সুপ্রিয়া দেবীর হাত কাঁপছে। গৌরীদি বললেন, উনি অনাদিবাবু। মাঝে মাঝে দেখা যায়, আমাদের আগে যে লাইব্রেরিয়ান ছিলেন তার কাছে ওনার কথা শুনেছি। বই পড়তে ভদ্রলোক খুব ভালোবাসতেন। একটা পা ভাঙা ছিল, হাঁটা চলা বেশি করতে পারতেন না। রোজ আসতেন লাইব্রেরি, খোলার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতেন যেন ওই পা নিয়ে। তোমার মতো একদম শেষে যেতেন। ফার্স্ট ক্লাস কার্ড ছিল, বাড়িতে 2টো করে বই নিয়ে যেতেন। উনি জন্ডিসে মারা যান, কিন্তু অনেকেই ওকে দেখেছেন মাঝে মাঝে ওনার নির্দিষ্ট চেয়ারে বসে বই পড়তে। কোনো উৎপাত করে না, ভয়াবহ কিছু কাউকে দেখায় না। যারা দেখেছে তারা বেশিরভাগই ওর মতো বই পাগল মানুষ। বাবলু জানে না, কখনো দেখেনি। বেচারার থাকার ঘর নেই, এখানে থাকে, 2টো পয়সা রোজগার করে। তাই ওকে বলিনি যদি ভয় পায়। ভয় করো না, যারা দেখছে তাদের কিচ্ছু খারাপ হয়নি কখনো। সুপ্রিয়া অবিশ্বাস্য ঘটনাটার সাক্ষী হয়ে রইলেন। বইপ্রিয় মানুষটার জন্য বড্ড মায়া হলো, তবে এত রাত অবধি ওখানে আর বসে থাকেন না। চেয়ারটা টেনে গৌরীদির সামনে তারপর থেকে বসেন। ঘটনাটার মধ্যে আমি পুরো ডুবে গেছিলাম। সত্যি, তোমরা যারা লেখো, কাউকে ছোট করছি না, প্রত্যেকে ভালো ঘটনা লিখে পাঠান। কিন্তু রত্না চক্রবর্তী আমাদের কাছে যতজন সদস্য আছেন ঘটনা পাঠান, সব থেকে বয়োজ্যেষ্ঠা। তো এই বয়সে উনি
যতটা পারেন ঘটনা লিখে পাঠান। আমরা তো এভাবে জোর করতে পারি না যে সবসময় আপনি ঘটনা লিখুন। ওনার কাছে ঘটনার ভাণ্ডার সমুদ্র, অলৌকিক জনে দিয়েও শেষ হবে না। গোটা জীবনের সঞ্চয় তো কম না। কিন্তু এখনও যেভাবে এই বয়সে উনি আমাদের জন্য ঘটনা লিখে পাঠাচ্ছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আজকে চলে যাব কমেন্ট বক্স সেকশনে, দেখে নিই কে কে কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন কাকুলি 3872, লিখেছেন সত্যি খুব অদ্ভুত লাগলো এই ঘটনা, ওনাদের আগামী জীবন শুভময় হোক এই প্রার্থনা রাখি। পিয়ালি সরখেল লিখেছে ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো। অমিতা ঠাকুর ক্ষমা করবেন, লিখেছেন অলৌকিক জনে ঘটনাটা শুনেই চলে আসলাম, জানি দারুণ হবে। জয়শ্রী সেনগুপ্ত লিখেছেন ভয়ঙ্কর ঘটনা। কাকুলি পাত্র লিখেছে ঘটনাটা সত্যি খুবই মারাত্মক। মিঠুন পাল লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ দিদি, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। সুদেশনা সিংহ রায়, মৌসুম মিদ্দে কমেন্ট করেছেন। তরুণ মজুমদার কমেন্ট করেছেন সুমন সবাদ্দার খুবই ভৌতিক অলৌকিক গল্প। কমেন্ট করেছেন সুমন মাঝি, হ্যালো দিদিভাই, তোমার চ্যানেলের সব ঘটনা শুনেছি কিন্তু কোনোদিন মেসেজ করা হয়নি, আজ করলাম, ভালো থেকো, এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। টোটাস স্যালন লিখেছেন খুব ভালো হয়েছে দিদি, আমার নামটা প্লিজ বলবে, আমিও আগে অনেকবার বলেছিলাম কিন্তু তুমি আমার নাম নাওনি, আমার তরফ থেকে খুব ভালোবাসা। টোটাস স্যালন, থ্যাংক ইউ সো মাচ, তোমার নামটা বললে আরও ভালো লাগতো। তোমার স্যালনেরও অনেক উন্নতি হোক এই কামনা করি। একে একে কমেন্ট করেছেন খুব দেরি হয়ে গেছে দিদি, হ্যাঁ খুব দেরি হয়ে গেছে বলে এবার থেকে আমরা 10টা 15-এ ঘটনা আনার চেষ্টা করছি, এবার থেকে এই নিয়মেই ঘটনা আসবে। অরিত্রিকা ঘোষ ফার্স্ট কমেন্ট। গীতা গোস্বামী কমেন্ট করেছেন। অমৃতা ব্যানার্জি লিখেছেন আমি বালির বাসিন্দা, এখানে স্কুলটার নামও সম্ভবত জানি, একসময় বিখ্যাত ছিল, আর সেসব দিন নেই, ভালো লাগলো ঘটনাগুলো। উদিতা দে, ভাঙড়ে 5টার পরে যাওয়া নিষেধ, আপনি একদম ঠিক বলেছেন। উদিতা দে বা উদিত দে যেই হন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা যখন দাদু তার বেশ কম বয়স তখন, কিন্তু উনি যখন অভিকে বলছেন আর যখন ঘটনাটা ঘটেছে তার মধ্যে অনেক অনেক বছরের ব্যবধান, তো সময়ের সঙ্গে সঙ্গে তো রুলস আরও স্ট্রিক্ট হয়। বর্তমানে মিডিয়ার যুগে সবাই জানে, আরও বেশি লোকে জেনে গেছে যে ওখানে ভৌতিক ঘটনা ঘটে, ন্যাচারালি লোকেদের প্রেশার আরও বেড়েছে। এখন ওই জন্য লোক একদম স্ট্রিক্টলি যে 5টার পরে হবে না, তখনও নিয়ম ছিল, এমন বলছি না নিয়ম ছিল না, কিন্তু আজকের মতো তো স্ট্রিক্ট ছিল না, যদি থাকতো তাহলে উনি গেলেন কি করে, তাই না? কমেন্ট করেছেন উনি আরও একটা শৈলী, গল্পটা রাজস্থানে, তাহলে বিহার লিখলে কেন? হ্যাঁ, ঘটনাটায় যেহেতু দুটো ঘটনা ছিল, একটার প্রেক্ষাপট ছিল বিহার যাওয়া, একটার প্রেক্ষাপট রাজস্থান, তো দ্বিতীয় ঘটনাটাকে উদ্দেশ্য করে আমি বিহার কথাটা লিখেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবে আমাদের কি বলবো সহযোগিতা করো, কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।